নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। প্রতিদিনের মতো ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি ঠাকুরের কথা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। আজ শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের গ্রন্থ থেকে রোহিণী বাবুর কথাই আপনাদের শোনাব। তাহলে শুরু করে দিচ্ছি আজকের ঠাকুরের কথা। মজফ্ফরপুরে তখন রোহিণীবাবু এক বিহারি জমিদারের ম্যানেজার। জমিদার বাড়ির সংলগ্ন অপর একটি বাড়িতে মাত্র একটি চাকর নিয়ে তিনি বাস করেন। এই সময় মজফ্ফরপুরে প্লেগ দেখা যায়। ভীত সন্ত্রস্ত হয়ে চারিদিকে লোকজন পলায়ন করছেন। ঠাকুর বলেছিলেন, প্লেগের সময় ৫-৬খানি পাপড়ি ক্ষয়ে ১ গ্লাস জলে ভিজিয়ে রাখতে হয়। ক্ষয়ের গইলা গেলে ওই ক্ষয়ের গোলা জল সমস্তই খেয়ে ফেলতে হয়, তাহা হলে প্লেগের হাত হতে রক্ষা পাওয়া যায়। চারিদিকে প্লেগের প্রাদুর্ভাব দেখে তিনি ৭-৮খানি পাপড়ি ক্ষয় কিনে এনেছিলেন। কয়েকদিন পরে হঠাৎ বিকেলে তার কম্প দিয়ে জ্বর আসে। প্রবল জ্বর, ১০৬ ডিগ্রি পর্যন্ত উঠে গেছে। ডাক্তার এসে তাকে দেখেই চলে গেলেন। চাকরটি চলে যাবার জন্য যখন অস্থির হয়ে উঠেছেন, তখন রোহিণীবাবু তাকে ১ গ্লাস জলে ৬খানি পাপড়ি ক্ষয় ভিজিয়ে দিতে বললেন। চাকরটি ক্ষয়ের গ্লাসে ভিজিয়ে তার খাটের পাশে একটি টুলের ওপর রেখে বাইরে চলে গেলেন, আর ফিরে আসলে না। রাত্রি ৮টা পর্যন্ত রোহিণীবাবুর জ্ঞান ছিল। সারা রাত্রি ধরে কি হয়েছে তিনি কিছুই ধারণা করতে আর পাচ্ছেন না। কখন ওই ক্ষয়ের গোলা জল খেয়েছেন তাহাও তিনি জানেন না। সারা রাত্রি ধরে একাই ওই বাড়িতে ছিলেন। কিন্তু মধ্যে মধ্যে তিনি অনুভব করলেন ঠাকুর তার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, কোনো ভয় নাই, সারিয়া যাইবে। পরের দিন 10টার সময় তাহার ঘুম ভাঙে। তিনি অনুভব করলেন জ্বর অনেক কমে গিয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে বিরাম হয়নি। চাকরটি পলায়ন করেছে। ধীরে ধীরে উঠে মুখ হাত ধুয়ে পুনরায় বিছানায় শয়ন করলেন। জমিদারবাবু লোক পাঠিয়ে খোঁজ নিলেন তিনি কেমন আছেন। ভালো আছে শুনে তিনি নিজেই দেখতে আসলেন। সমস্ত দেখে পথ্যের ব্যবস্থা করলেন। চাকরও একটি পাঠিয়ে দিলেন। ৭-৮ দিনের মধ্যে রোহিণীবাবু আরোগ্য লাভ করলেন। পরে শুনেছিলেন যে যাবার সময় ডাক্তার তাকে প্লেগ হয়েছে এই কথা বলে গিয়েছিলেন। জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কলকাতার বাসায় এই সংবাদ দিয়েছিলেন, কিন্তু ৭-৮ দিনের মধ্যে আর চিঠি দেওয়া সম্ভব হয়নি। শ্রী শ্রী রাম ঠাকুর কলকাতায় তখন মহেন্দ্র রোডের বাসায় ছিলেন। তাহার চিঠিপত্র না আসায় বাড়ির সকলে বড় চিন্তা করছিলেন। এমন সময় ঠাকুর তাহাদের বললেন, রোহিণীবাবুর প্লেগ হইয়াছিল, এখন সারিয়া গিয়াছে। আপনারা কোনো চিন্তা করিবেন না, শীঘ্রই চিঠি পাইবেন। ২-৩ দিন পরে তাহার চিঠি আসায় সকলেই নিশ্চিন্ত হইলেন। প্রায় ৬ মাস পরে ঠাকুর একখানি পত্র পেলেন। তাহাতে তিনি রোহিণীবাবুকে আদেশ করলেন, স্ত্রী এক জায়গায় এবং স্বামী অন্য জায়গায়, ইহা কখনো হতে পারে না। আপনি চাঁদপুরে চলে যান, সেখানেই আপনার চাকুরি হইবে। ঠাকুরের এই আদেশ শিরোধার্য করে রোহিণীবাবুর ওই বছরই পুজোর পূর্বে চাঁদপুরে পৌঁছালেন এবং ১৯২৬ সালের ডিসেম্বর মাসে চাঁদপুরে বালিকা বিদ্যালয় সুপারিনটেন্ডেন্ট পদে নিযুক্ত হলেন। ওই বছর আর তার ভাগ্যে ঠাকুরের দর্শন লাভ ঘটেনি। ১৯২৭ সালের এপ্রিল মাস, দোলের দিন, ঠাকুর সন্ধ্যাবেলায় চাঁদপুর নিবাসী গুরুভ্রাতা শ্রীযুক্ত ধীরেন্দ্রনাথ ঘোষ মহাশয় বাড়িতে এসেছিলেন। ওই সময় ধীরেনবাবুকে রোহিণীবাবু চিনতেন না। চাঁদপুরে কোনো গুরুভ্রাতা আছেন তাহাও তিনি জানতেন না। পরে তাহার পরিচিত এক ভদ্রলোক তাহার বাসায় বেড়াতে এসে তাহাকে বললেন, একজন বড় সাধু ধীরেন ঘোষের বাসায় আসিয়াছেন, চলো যাই, দেখিয়া আসি। তিনি সাধুর যে বর্ণনা দিলেন তাহাতে রোহিণীবাবুর মনে হয়েছিল ওই সাধু আর কেহ নয়, তাহারই পরম আরাধ্য ঠাকুর। তাহাকে ঠাকুরের ফটো দেখাবা মাত্রই তিনি বললেন,
এই সাধুই ধীরেনবাবুর বাড়িতে আসিয়াছেন। ক্ষণকাল বিলম্ব না করে ধীরেনবাবুর বাড়িতে পৌঁছে সংবাদ পেলেন সন্ধ্যায় ঠাকুর ধীরেনবাবুর বাড়িতে এসে রাত্রি 1টার সময় গোয়ালন্দগামী স্টিমারে চলে গিয়েছেন। ভোর 6টার সময় ঠাকুর স্টিমার করে কলিকাতা অভিমুখে রওনা হয়েছেন। এই সংবাদে তিনি বড়ই দুঃখ পেলেন। এত কাছে এসেও ঠাকুর তাহাকে দর্শন দিলেন না, এই ভেবে তার মন ভারাক্রান্ত হল। জয় রাম, জয় গোবিন্দ।